হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্বদেশী মুভমেন্ট এবং এই যে বঙ্গভঙ্গ 1905 সালের বঙ্গভঙ্গ, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব বা এটা আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো, এই জায়গাটা কিন্তু আমি প্রত্যেক দিন তোমাদের সাথে আলোচনা করে থাকি, কারণ নতুন একটা সেমিস্টার শুরু হয়ে গিয়েছে এবং এই সময় তোমরা যদি চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তাহলে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করে নিতে হবে। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টস কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা। এই হলো কিন্তু পুরো কোর্স ফির বিষয়টা। এবং এই যে 1199 টাকা, 699 টাকা, এই যে মূল্যটা তোমরা যখন এটা পে করবে, তার বিনিময়ে কিন্তু তোমরা লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, লাইভ ক্লাসেস এবং 100% কমন সাজেশন সমস্ত কিছু কিন্তু এই স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ। এই হলো পুরো বিষয়। এইবারে চলো আজকের আলোচনার বিষয়টা কিন্তু আমরা শুরু করছি। ঠিক আছে, দেখো এই জায়গাগুলো কিন্তু কম বেশি আমাদের সকলেরই জানা রয়েছে, তবুও সেটাকে আরও আমরা জানবো আরও কিছু ইনফরমেশনের সাহায্যে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, আমরা কিন্তু সেটা সকলে জানি। 1905 সালের বঙ্গভঙ্গ এবং এই যে বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে গড়ে ওঠা স্বদেশী আন্দোলন ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাঁক বদল, বা বলি না যে একটা ট্রিগার করে গিয়েছিল সেই জায়গাটা। তো সেটাই ছিল 1905 সালের বঙ্গভঙ্গ, যেটা স্বদেশী আন্দোলন ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট ছিল 1905 সালের বঙ্গভঙ্গ। আচ্ছা, এই ঘটনা প্রথমবারের মতো ভারতের সাধারণ মানুষকে সংগঠিত গণপ্রতিরোধে যুক্ত করে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির প্রকৃত চরিত্র উন্মোচিত করে সাহায্য করে বা করতে সাহায্য করে। তাহলে কি বলা হচ্ছে, এই যে 1905 সালের যে বঙ্গভঙ্গ, যেটাকে কিন্তু বলা হচ্ছে যে এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল এবং এটা একটা এই যে এরকম একটা ঘটনা যেটা কিন্তু মানে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম যেটাকে বলা হচ্ছে যে ভারতের সাধারণ মানুষকে কিন্তু সংগঠিত এবং গণপ্রতিরোধে যুক্ত করে। ঠিক আছে, গণপ্রতিরোধে যুক্ত করে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীর নীতির প্রকৃতি বা তার চরিত্র কি ছিল সেটা কিন্তু উন্মোচিত করতে সাহায্য করে। লর্ড কার্জনের আমলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং 16ই অক্টোবর 1905 থেকে সেটা কার্যকর হয়। ব্রিটিশ সরকার কি দাবি করেছিল এবারে? আচ্ছা, এই পুরো বিষয়টা কিন্তু আমরা দেখে নিলাম। এরপরে কি এলো দেখো, ব্রিটিশ সরকার দাবি করেছিল যে বাংলা প্রদেশের আয়তন ও জনসংখ্যা খুব বেশি হওয়ায় প্রশাসনিক সুবিধা যাতে হয়, সব দিকটা ঠিকঠাকভাবে যাতে দেখভাল করা যায়, তার জন্য নাকি এটাকে ভাগ করতে হবে। আচ্ছা, কিন্তু প্রকৃত উদ্দেশ্য ছিল কি? সম্পূর্ণ রাজনৈতিকতার আড়ালে কিন্তু এই বিষয়টাকে রাখা হয়েছিল। ঠিক আছে, আসল উদ্দেশ্য ছিল তাদের পলিটিক্যাল কিছু ইস্যুস ছিল যেটাকে তারা ফুলফিল করতে চাচ্ছিল, কিন্তু আদতে বলা হচ্ছিল যে বাংলা প্রদেশের আয়তন এবং জনসংখ্যা নাকি খুব বেশি হয়ে গিয়েছে, তার জন্য সেটাকে কিন্তু কিছু আলাদা আলাদা প্রশাসনিক সুবিধার জন্য সেটাকে আমরা ভাগ করছি। কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি ছিল? সম্পূর্ণ একটা পলিটিক্যাল একটা পয়েন্ট ছিল বা পলিটিক্যাল একটা ইস্যু ছিল। বাংলা ছিল জাতীয়তাবাদের প্রাণ কেন্দ্র, যেখানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠেছিল এবং এই শক্তিকে ভেঙে দেওয়ার জন্যই ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে বাংলাকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে ভাগ করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন এই যে এই জায়গাটা যেখানে বলা হলো যে বাংলা প্রদেশের আয়তন এবং জনসংখ্যা নাকি অনেক বেশি, এটাকে নাকি ভাগ করতে হবে। ঠিক আছে, আসল উদ্দেশ্য তাহলে কি ছিল? তাহলে বাংলা ছিল আমাদের জাতীয়তাবাদের প্রাণ কেন্দ্র এবং যেখানে কিন্তু শিক্ষিত মধ্যবিত্তরা কিন্তু প্রচুর পরিমাণে ছিলেন এবং যেখানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছিলেন এবং সেই যে শক্তি
ঠিক আছে, বা সেই যে শক্তি যেটা পুরো বিষয়টাকে একটা নতুন মোড় দিতে বা সেই পুরো বিষয়টাকে ইন্ধন যোগাচ্ছিল, সেই যে শিক্ষিত মধ্যবিত্ত দল বা সেই যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, তাদেরকে ভেঙে দেওয়াই কিন্তু এদের মূল উদ্দেশ্য ছিল, যার জন্য কিন্তু ডিভাইড অ্যান্ড রুল এই যে নীতি প্রয়োগ করে বাংলাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? পূর্ববঙ্গকে মুসলিম প্রধান অঞ্চল হিসেবে দেখানো হয়েছে এবং এই সিদ্ধান্তের মূল লক্ষ্য কি ছিল? একটা সাম্প্রদায়িক বিভাজনও যাতে এখান থেকে সৃষ্টি করা যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু পুরো বিষয়। চলো এবার আমরা দেখে নিচ্ছি পরবর্তী স্লাইডে কি রয়েছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষ, এক সেকেন্ড আমি পেনটা নিয়ে নিচ্ছি, বাংলার সর্বস্তরের মানুষ তীব্র প্রতিবাদ জানায়। এই যে যেভাবে ভাগাভাগি হয়েছিল বিষয়টা, 16ই অক্টোবর দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হয় এবং হিন্দু মুসলমান একসাথে একত্রে রাখি বন্ধনের মাধ্যমে সকলে কিন্তু বলে যে আমরা কিন্তু সংগঠিত। ঠিক আছে, সকলে কিন্তু ঐক্যের বার্তা দেয় এবং সেটা কত তারিখে? সেটা 16ই অক্টোবর। এখান থেকেই স্বদেশী আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের মূল ভাবনা ছিল কি? ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ভিত্তিকে সবার প্রথমে তো সেটাকে দুর্বল করা এবং দেশীয় শিল্প পণ্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের ভেতরকার যে শিল্পগুলো রয়েছে বা যে পণ্যগুলো রয়েছে সেইগুলোর কিন্তু ব্যবহার আরো বাড়াতে হবে। আর কি? যে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ভিত্তি এটাকে দুর্বল করতে হবে। ক্লিয়ার? মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিদেশি কাপড়, তাদের তৈরি সমস্ত জিনিসপত্র, সামগ্রী, পণ্য সমস্ত কিছু কিন্তু বর্জন করে এবং বহু জায়গায় সেইগুলিকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়। ঠিক আছে, সেইগুলিকে কিন্তু পুড়িয়ে ফেলা হয়। তাহলে আশা করি প্রথম স্লাইড থেকে নিয়ে দ্বিতীয় স্লাইড অবধি তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো। স্বদেশী আন্দোলন কেবল অর্থনৈতিক আন্দোলন ছিল না, ঠিক আছে, এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক পুনর্জাগরণও ছিল। দেখো এখানটায় কি বলা হলো যে আস্তে আস্তে কিন্তু এই যে স্বদেশী আন্দোলন এটা কিন্তু একটা নিজের রূপ নিতে শুরু করেছিল, যেখানে কি বলা হলো, যেটার উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করা এবং তাদের শিল্প বলো বা তাদের যে পণ্য সামগ্রী ছিল সমস্ত কিছুকে বর্জন করা। তাহলে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে স্বদেশী আন্দোলনের উদ্দেশ্য ছিল যে তাদের যে অর্থনীতি বা তাদের যে ফাইন্যান্সিয়াল দিকটা সেটাকে দুর্বল করা, সেটা কিন্তু নয়। এটা অবশ্যই ছিল, মানে এর পাশাপাশি দেখো আরও ছিল সামাজিক সাংস্কৃতিক পুনর্জাগরণও ছিল, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, স্বদেশী শিল্পকেন্দ্র, ব্যাংক, বীমা সংস্থা সমস্ত কিছু গড়ে ওঠে। গান, কবিতা, নাটক, সভা, মিছিলের মাধ্যমে জাতীয় চেতনা কিন্তু দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন। কবিতা, নাটক, লেখা সমস্ত কিছুর মাধ্যমে পুরো বিষয়, পুরো মিছিল, ঠিক আছে, পুরো সমস্ত এই যে বিষয়গুলো ইন্ধন যোগাচ্ছিল এই যে জাতীয় চেতনা, সেটা কিন্তু সমস্ত দিকে কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং দেখো মোস্ট ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এনারা সকলে কিন্তু এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আচ্ছা, এবারে দেখো আমরা চলে এসেছি একেবারে শেষের পর্যায়ে। এই আন্দোলনের ফলে ভারতীয়দের মধ্যে আত্মসম্মান, আত্মনির্ভরতার বোধ জাগ্রত হয়। তারা আস্তে আস্তে বুঝতে শেখে যে আমরা কিন্তু ব্রিটিশদের উপরে আর নির্ভর করে থাকার মতন সময় নেই, এবার কিন্তু আমাদের সময় এসেছে নিজেদের আত্মসম্মান বলো বা নিজেদের যে আত্মনির্ভরতা বলো সেইগুলোকে কিন্তু জানতে হবে, সেইগুলিকে কিন্তু আমাদের চিনে নিতে হবে। আচ্ছা, যদিও ব্রিটিশ সরকার প্রথমে দমনমূলক নীতি গ্রহণ করেছিল, তবুও ক্রমাগত চাপের মুখে তারা 1911 সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। আচ্ছা, বঙ্গভঙ্গ কিন্তু রদও করা হয়েছিল এবং সেটা কত খ্রিস্টাব্দে? 1911। স্বদেশী আন্দোলন পরবর্তী জাতীয় আন্দোলনের ভিত্তি স্থাপন করে এবং ভারতীয় জনগণকে রাজনৈতিকভাবে সচেতন, সংগঠিত বা এই যে দিকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তাদেরকেও আস্তে আস্তে ভাবতে শেখায় বা ভারতীয় জনগণকে কিন্তু জাতীয় চেতনায় কি বলবো যে উদ্বুদ্ধ হতে কিন্তু শেখায় এই বিষয়গুলোই। ঠিক আছে, তো এই কিন্তু ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। আমি আশা করছি খুব বেশি না হলেও কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি।
ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।